গভীর নিঃশ্বাস নিন আর চলে আসুন প্রকৃতির এক অনন্য সৃষ্টির কাছে। বঙ্গোপসাগরের কলেজার অবস্থান। আপনি এখানে লাল কাঁকড়ার দৌড়াদৌড়ি দেখতে পাবেন। স্নিগ্ধ বাতাসে মন ভরে নিঃশ্বাস নিতে পারবেন। আর এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য আপনাকে মন মুগ্ধ করে তুলবে। আর সূর্যাস্তের সময় আকাশ কিভাবে রং বদলায় তা অনুভব করতে পারবেন। এই জায়গা হলো পশ্চিমবঙ্গের অন্যতম সেরা সাদাবালির বীচ বকখালি। ব্যস্ততা থেকে দূরে এক নির্জন ছুটি কাটাতে চাইলে বকখালি আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। বকখালি শুধু এক সমুদ্র সৈকত নয়, এটি আপনার আত্মার শান্তির জন্য এক আশ্রয়স্থল। আজকের ভিডিওতেই আমি আপনাদের সঙ্গে তুলে ধরব আমার বকখালি ভ্রমণের অভিজ্ঞতা ও বকখালি ভ্রমণের আদর্শ একটি ট্যুর প্ল্যান। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আজ জুন মাসের 5 তারিখ 2025। ট্রেনি ট্রাভেলের ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস আর আমি এসেছি এখন বকখালিতে। অলরেডি আগের পর্বে আপনারা দেখেছেন আমি ভলভো বাসে করে এই বকখালিতে এসেছি, যেটা চিপেস্ট ভলভো বলা যায় ভারতবর্ষের মধ্যে। আর এই বকখালিতে আমি এখন কোথায় থাকি, কি করি, সেটাই আমি তুলে ধরবো এই ব্লগে। প্রথমে আমাকে যেতে হবে, একটু ব্রেকফাস্ট করবো। আমি সকালবেলা আমার কিছু খাওয়া হয়নি, আগে ব্রেকফাস্ট করবো, তারপর হোটেল খুঁজবো। এটা হচ্ছে বকখালি মেন রোড বা NH-12 বলতে পারেন, যেটা এখানে এসেই তার সমাপ্তি লাভ করেছে। এখানে বনশ্রী হোটেল আছে, যেটা খুব নাম করা। দেখা যায় একটু ব্রেকফাস্ট করা যাবে। তাই বনশ্রী হোটেলে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। বাস থেকে নেমে প্রথম কাজ ছিল হোটেল খোঁজা, কিন্তু তার আগেও একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল সকালের ব্রেকফাস্ট। তাই চটপট সেরে নিলাম সেদিনকার সকালের ব্রেকফাস্টে নিয়েছিলাম পেটাই পরোটা আর ঘুগনি, যার স্বাদ ছিল মোটামুটি। পেটাই পরোটার দাম নিয়েছিল 20 টাকা। প্রায় 11টা 18 বাজে ব্রেকফাস্ট করলাম, করে এবার আমার হোটেল খোঁজার পালা। একটু যাই দেখি কোথায় হোটেল পাই। বকখালিতে একটা সমস্যা, সেটা হচ্ছে একা রুম দেওয়া বেশ চাপের বলছে। মানে পারমিশন করাতে হবে পুলিশের কাছ থেকে। রিসেন্ট কালে নাকি একা বেশ অনেকগুলো সুইসাইডের কেস ঘটেছে। তাই জন্য আমি বললাম আমি ইউটিউবার বলে, হ্যাঁ তাহলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু তবু একটু পারমিশন বলে করালে ভালো হয়। আমি যে হোটেলে থাকি না কেন আপনাদের সঙ্গে শেয়ার করবোই, যদি থাকতে দেয়, না বাড়ি চলে যাব। আচ্ছা, আমি এখান থেকে হাঁটতে হাঁটতে এলাম, ওই 4 থেকে 5 মিনিট মতন হাঁটলাম, আস্তে আস্তে হেঁটেছি। এই হোটেল রূপসী বাংলা, এখানে আজকে আমি থাকবো। এই দেখুন, এইটা হচ্ছে আমাদের হোটেল প্রপার্টি। গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর, দুটো ফ্লোর, ওপরে ছাদ। এখানে পার্কিংয়ের জায়গা আছে। আর এখান থেকে সি বিচ জাস্ট 1 মিনিট, অনলি 1 মিনিট। এইটা হচ্ছে ওনাদের কন্ট্যাক্ট নাম্বার। যদি আসতে চান তাহলে এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট, আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, তবুও একবার আপনাদের ভিডিওতে এই নাম্বার দেখেছি। চলুন ভেতরে যাওয়া যাক, আমার রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এর আগে ভিডিও আমি করে গেছিলাম, এনাদের ব্যবহার খুব ভালো। আর যেটা আমি দেখেছি, এনাদের ফ্যামিলি হোটেল। রূপসী বাংলা হোটেলে আমাকে যে রুমটা দিয়েছে একবার দেখাই, বেশ বড়, আমার একার জন্য তো এনাফ। এর আগে আমি এর ভিডিও করে গেছিলাম, তো প্রথমে বলেছিল রুম হবে না, তো কোনো কারণে একজন আসেনি, তাই জন্য আমাকে এই রুমটা দেওয়া হয়েছে। আর তারপর আগে বলছি আমি ভাড়ার ব্যাপারটা। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে বড় একটা খাট আছে, যেখানে কিং সাইজ বেড, ওখানে একটা মিরর, আর এইদিকে আছে টিভি, এখানে আছে একটা সোফা, টেবিল মতন দেওয়া আছে, আর পুরো টাইলস করা আছে, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে একটা ব্যালকনি আছে, আর ব্যালকনি দিয়ে কিছুটা সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে। আপনার হেজি হয়ে রয়েছে, আপনি বুঝতে পারছেন না, কিন্তু এখান থেকে সমুদ্র দেখা যায় একদম। আর ওয়াশরুমটা একবার দেখাই, বেসিন আছে, আচ্ছা শাওয়ার আছে, আর কোমোড আছে, ওয়েস্টার্ন কোমোড আছে। এই হচ্ছে রুম, বেশ ভালো। এই রুমের ভাড়া সম্বন্ধে যদি বলতে হয়, সেটা হচ্ছে আমার তো 1350 বলতে হবে, অনেক সময় 1550 হয়ে যায়, আবার বলছে 1050 হয়ে যায়। মানে এটা ডিমান্ডের উপরে নির্ভর করে। যেমন এখন এসির ডিমান্ড খুব বেশি বলে 1350, কোনো উৎসবের মধ্যে যদি খুব ডিমান্ড হয়ে যায় তা 1550 এই রুম বিক্রি হয়, আবার 1250 হয়। তো মোটামুটি রেঞ্জ ধরে চলুন 1050 থেকে 1550-এর মধ্যে। আমি ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশানে, বা স্ক্রিনে, একবার ফোন করে কথা বলে নেবেন। তাহলে ঝটপট একটু ফ্রেশ হয়ে নিই, আর ফ্রেশ হয়ে তারপর দেখা যাক কী করা যায়। ইচ্ছা আছে একটা টোটো নিয়ে এদিক ওদিক একটু ঘোরার। আর অবশ্যই সেই টোটো ভাই যদি ভালো করে ঘোরায়, তার নাম্বারও আমি ভিডিওতে শেয়ার করব।
চটপটাকে ফ্রেশ হয়ে নিই। হোটেলে কিছুটা রেস্ট নেওয়ার পর তারপর স্নান করে সোজা চলে এসেছি লাঞ্চ করতে। তার আগে একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, জানি না কোনোদিন করেছি কিনা ভিডিওতে। আমার একটা স্বভাব আছে বা একটা বদভ্যাস বলতে পারেন, সেটা হলো স্নান করলে বা মাথায় জল পড়লে আমার এত খিদে পেয়ে যায় সেটা বলা যায় না, মানে প্রচণ্ড প্রচণ্ড খিদে পায়। তাই সোজা লাঞ্চ করতে চলে এসেছি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মা কালী লজ। এইখানে চলে এসে খুব সাধারণ হোটেল, খাওয়ার কেমন সেটাই হচ্ছে আসল ব্যাপার। ওইটা হচ্ছে সোজা চলে গেলে ওই বকখালি বাস স্ট্যান্ড, ওখানে প্রচুর হোটেল আছে, এসি হোটেল, বনশ্রী হোটেল। তবে এখানে অনেকজনকে জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পর ওনারা এইটার নাম বললেন, মানে 10 জনের মধ্যে জিজ্ঞেস করেছি, অন্তত একদম কম করে 10 জনকে জিজ্ঞেস করেছি, তার মধ্যে অন্তত 6 জন থেকে 7 জন হলো এই হোটেলটার নাম বললেন, বলো অন্তত ফ্রেশ পাবেন, এনাদের কোনো জিনিস যদি দিয়েও যান, যদি মাছ মাংস এনারা রান্নাও করে দেন। যাই হোক, আমি তো একা আছি, আমি তো সেরকম কোনো ব্যাপার নেই। এই যে হচ্ছে ওনাদের দাম, প্লেন সবজি ভাত হচ্ছে 60 টাকা আর ডিম ভাত 75 টাকা। আমি ভেটকি মাছ খাবো বলেছি, সেটা হচ্ছে 150 টাকা, ভেটকি মাছ আছে। হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক বলতে গেলে এই বলাকা লজ, এই নারায়ণী লজ, তার ঠিক উল্টো দিকেই হচ্ছে এই মা কালী হোটেল এবং লজ, এখানে থাকারও ব্যবস্থা আছে মনে হচ্ছে। যাই হোক, আমি যাই একবার খাওয়া দাওয়া করি, করে কেমন হয় অবশ্যই আপনাদের সঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর যেটা বলার সেটা হচ্ছে ওদের যে সবজি আছে, সবজির মধ্যে বিভিন্ন দিন বিভিন্ন রকম সবজি করা হয়, কিন্তু আজকে হচ্ছে আলু পটলের তরকারি আছে। এবার পটল তো আমি খাই না, খেলে আমার সমস্যা হয়, ওটা বাদ দিয়েই আমি দিতে বলেছি। আচ্ছা, এটা হচ্ছে ভেজ মিল করা হয়েছে, সেটা হচ্ছে এইতে মিল সিস্টেম, ভাত দিয়েছে, পেঁয়াজ, লেবু, লঙ্কা, আলু চোখা দিয়েছে, আলু ভাজাও দিয়েছে। এটা আলু পটলের তরকারি, এটা তো আমি খাবো না। আচ্ছা, আর দিয়েছে ডাল আর ভেটকি মাছ। এটা এই পুরোটার দাম হচ্ছে 150 টাকা। এইটা বাদে এইগুলো কিন্তু আনলিমিটেড, মানে চাইলে পাবেন। আর যেটা চাটনি পাঁপড় আছে উনি দেননি, আমি দেখিয়ে দিলাম, চাটনি পাঁপড় আছে। আমি ডালটা খেলাম, ডালটা দারুণ করেছে। আর এবার এই ভেটকি মাছের নিই, এই ভেটকি মাছের সাইজ দারুণ, টপ ক্লাস। আমি একদম ঠিকঠাক রিভিউ দিয়েছি যতদূর আমার টেস্ট বলছে। আপনারা কিন্তু আসতেই পারেন, অবশ্যই আপনারা ওনাদের কাছে জিজ্ঞেস করে নেবেন কী কী আছে। সব কিছু অ্যাভেলেবেল নাও হতে পারে, আবার কিছু জিনিসপত্র দিলে, যেমন কাঁচা মাছ মাংস দিলে ওনারা রান্নাও করে দেন কিছু মূল্যের বিনিময়ে। তো আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে সোজা হোটেলে যাব, তারপর কিছুক্ষণ ঘুরতে বেরিয়ে যাব। এখন বাজে বিকেল 4টে। আমি এখানকার কিছু স্থান দেখতে বেরিয়ে পড়েছি। মোটামুটি ঘন্টা 2 মতন লাগার কথা। তো আমি একজন টোটো দাদাকেও পেয়ে গেছি, ওনা যদি ভালো করে ঘোরায় তাহলে অবশ্যই নাম্বার আমি শেয়ার করবো ভিডিওতে। আচ্ছা, আমি এখন দাঁড়িয়ে আছি বকখালি যে বাস স্ট্যান্ড আছে তার অনতি দূরে। আর আমাদের আজকে প্রথম গন্তব্য হতে চলেছে হেনরি আইল্যান্ড। দেখুন, মেন রাস্তা দিয়ে এখান থেকে সিমেন্টের রাস্তা আছে, সেটা দিয়ে ঢুকে গেলাম। তো আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে হেনরি আইল্যান্ডের দূরত্ব হচ্ছে ওই 8 কিলোমিটার মতন। এখন ঘড়িতে মোটামুটি 4টে, পুরোপুরি 4টে বাজে। দেখা যাক হেনরি আইল্যান্ড যেতে আমাদের কতক্ষণ সময় লাগে। আর সমগ্র ট্যুর হয়ে গেলে দাদা আমার থেকে কত পয়সা নিচ্ছে সেটাও বলে দেবো। গ্রামের মেঠোপথ আর মেটো নেই, হয়ে গেছে সিমেন্টের তৈরি। তাই টোটো করে হেলতে তুলতে এদিক ওদিক তাকাতে তাকাতে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম হেনরি আইল্যান্ডের মূল গেটের কাছে। আচ্ছা, এখানে একটা প্রবেশ মূল্য লাগলো, আর সে প্রবেশ মূল্যটা হচ্ছে পার হেড 10 টাকা। আর যেহেতু আমি টোটো করে এসেছি, তার পার্কিং চার্জ হচ্ছে 10 টাকা, তাই তো? ব্যাস। এখানে যদি আমরা 2 জন আসতাম, টোটোর জন্য 10 টাকা, 2 জনের জন্য 20 টাকা। হেনরি আইল্যান্ড যাওয়ার পথে যে এই যে ছোট ছোট বাংলোগুলো দেখছেন বা ঘরগুলো দেখছেন, এখানেও কিন্তু থাকা যায়। এগুলো সব অনলাইন বুকিং করতে হয়। দারুণ বাংলোগুলো। এরকম যে ফেরি দেখতে পাচ্ছেন না, এরকম 165টা ফেরি আছে এই হেনরি আইল্যান্ডে। আর যেটা বলার, সুন্দরবনের এটা একদম লাস্ট অংশ। এই যাওয়ার রাস্তাটা খুব সুন্দর, হ্যাঁ খুব সুন্দর।
জাস্ট এই পথটা মানে এত সুন্দর লাগে। আমি এর আগে দুবার এসেছি আর বরাবর মুগ্ধ হয়ে যায়। বিভিন্ন আমি সমুদ্র সৈকতে গেছি রিসেন্টকালে, কিন্তু এই হেনরি আইল্যান্ডের যে প্রবেশ পথটা না, এটা বারবার আমাকে মুগ্ধ করে। দেখুন এটা গুহার মতন হয়ে রয়েছে, আর এখান থেকে সমুদ্রটা দুর্দান্ত দেখা যায়। যদিও এখানে গাছটা পরে আটকা আছে, আমি জানি না গাছটা কোথা থেকে এলো, আগে কিন্তু এই গাছটা ছিল না। কিন্তু এই ঢোকার যে পথটা এত দারুণ, সত্যি প্রচণ্ড মুগ্ধ করে আমাকে এই জায়গাটা। এন্ট্রিটা টপ ক্লাস, একদম টপ ক্লাস, যেন মনে হচ্ছে কোনো কেভের মধ্যে ঢুকছি। দেখুন জাস্ট টপ নচ, দেখো দারুণ না, টপ ক্লাস না? চারদিকে ঝিঝি পোকার ডাক, আর যেন একটা গুহার মধ্যে দিকে প্রবেশ করছি আমরা, আর সেই গুহাটা উন্মুক্ত হচ্ছে সমুদ্রে। দারুণ। এই সাইডটা দেখুন, এখানে এরকম প্রচুর ম্যানগ্রোভ এদিকে, আর সমুদ্র একদম কাছে, দারুণ লাগছে, টপ ক্লাস। ধুধু বালিয়াড়ি আর ম্যানগ্রোভের সবুজে মোড়া এই সৈকত তার নিজস্বতা নিয়েই দাঁড়িয়ে রয়েছে। লাল কাঁকড়ার আনাগোনা এখানে এক অন্য মাত্রা যোগ করে। বকখালি ঘুরতে এসে হাতে গোনা কয়েকটা দেখার জায়গা আছে, তার মধ্যে সবচেয়ে সুন্দরতম স্থান যদি কোনটা হয়ে থাকে সেটা হলো এই হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ডের যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই আসার পথটা, দুদিকে ম্যানগ্রোভ যেটা গুহার মতন করে রয়েছে চারদিকটা। আর উল্লেখযোগ্য জিনিস হলো এই সাদা বালির বীচ, অসাধারণ। পশ্চিমবঙ্গের মধ্যে বোধহয় এটাই অন্যতম সেরা সাদা বালির বীচ। পাখির চোখে দুরন্ত লাগে এই জায়গাটা। এবং এই হেনরি আইল্যান্ডে আসার পথে বিভিন্ন থাকার স্থান আছে, হয়তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে সেগুলো থাকার স্থান, সেগুলো আপনাকে অনলাইনেই বুক করতে হবে। গুগল করলে আশা করি সেগুলোর হদিশ আপনারা পেয়ে যাবেন। তাহলে হেনরি আইল্যান্ডকে বাই বাই বলে এগিয়ে যাই আমাদের পরের গন্তব্যে। আচ্ছা, এখন বাজে প্রায় 5টা, আমরা বেরিয়ে চলেছি হেনরি আইল্যান্ড থেকে। এখান থেকে লালগঞ্জ যাবো, একটু লাল কাঁকড়া দেখার চেষ্টা করব। আর সেটা হচ্ছে এখান থেকে 4 কিলোমিটার, মানে হেনরি আইল্যান্ড থেকে। প্রচণ্ড গরম, মানে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। পাঁচটা 15 মতন বাজে। এখন আমি লালগঞ্জ যে সি বিচ আছে সেখানে, অনেকটা জোয়ার হয়েছে, জানি না লাল কাঁকড়া দেখতে পাবো কিনা। হ্যাঁ, উনি তো বললেন এখানে নামার জায়গা আছে, দেখতে তো পাচ্ছি না নামার জায়গা কোথায়। একটু আগে যাই। এই যে নামার জায়গা, না না পেয়েছি, ঠিকই বলেছেন উনি, এই যে নামার জায়গা। এখানে নেমে যাই, একটু মনে হয় না লাল কাঁকড়া দেখতে পাবো বলে। চারদিকে ম্যানগ্রোভ। আমি আছি লালগঞ্জ বিচে। দূরে যে দ্বীপটি দেখতে পাচ্ছেন ভাগবতপুর, আর আমার ডান দিকের দ্বীপটি হলো লথিয়ান। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছেন যেটা, সেটা হচ্ছে, এটা হচ্ছে পুরো ম্যানগ্রোভ, আর ওইদিকে দেখতে পাচ্ছি ঝাউ গাছ। দারুণ। আমি ছাড়া এখানে পর্যটক আর কেউ নেই। সত্যি ভার্জিন সি বিচ, দুর্দান্ত লাগছে, টপ ক্লাস। আর অবশ্যই সাদা বালির বিচ। লাল কাঁকড়া ভর্তি, বুঝতে পারিনি লালগঞ্জে লাল কাঁকড়া ভর্তি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, দাঁড়ান আমি একটু জুম করে দেখাই, দাঁড়ান। লালগঞ্জে এসে এটার প্রাপ্তিও হয়ে গেল। চলুন আমরা তাড়াতাড়ি যাই, কার্গিল বিচে যেতে হবে। আমি ওখান থেকে অস্তমিত সূর্যকে দেখতে চাই। আচ্ছা, এখন বাজে হচ্ছে 5:30। আমাদের এই লালগঞ্জ থেকে মোটামুটি কার্গিল বিচ ওই 5-6 কিলোমিটার দূরে। তো দাদা বলছে যে প্রায় 20 থেকে 25 মিনিট লাগবে যেতে টোটোতে। সকালবেলা আকাশটা মেঘলা ছিল, দুপুরবেলাও মেঘলা ছিল। আমি তো ভেবেছিলাম বোধ হয় সানসেট দেখতে পাবো না কার্গিল বিচ থেকে। আই হোপ যেন দেখতে পাই, দেখা যাক। একটা ছোট্ট ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আপনারা যদি লালগঞ্জে আসতে চান তাহলে জেটিঘাট বাজার দিয়েও
বাদিকে সোজা রাস্তাটা যেটা চলে আছে, হ্যাঁ সেটা হচ্ছে লালগঞ্জ যাওয়ার রাস্তা। হ্যাঁ হ্যাঁ, লালগঞ্জ থেকে বেরোতে বেরোতে দেরি হয়ে গেছিল, তাই টোটোতে যেতে যেতেই সূর্যাস্তের কিছু অংশ দেখতে পেলাম। মনটা ভালো হয়ে গেল। আশা করছিলাম কার্গিল বিচে গিয়ে আরো ভালো কিছু দেখতে পাবো। তারপর ভ্রমণ করতে গিয়ে জীবনে অনেক সময় সাফল্য পেয়েছি আর হতাশও হয়েছি। আজকে এরকমই একটা দিন যেখানে আমি প্রচণ্ডভাবে হতাশ। আমি কালকে চলে যাব। আমার এবারে বকখালি ভ্রমণের অন্যতম কারণই হচ্ছে এই কার্গিল সি বিচে এসে সানসেট দেখা। আমি প্রথমে একটু প্রসন্ন হয়েছিলাম যে ওয়েদারটা ক্লিয়ার হয়ে গেছিল, মেঘ ছিল না, সূর্যাস্তটা ঠিকঠাক দেখতে পাবো। কিন্তু ঈশ্বর বোধহয় কোথাও আমার জন্য অন্য কিছু লিখে রেখেছিল। সেই বারকালাতে সানসেটটাও যেমন আমার জন্য ঈশ্বর লিখে রেখেছিল, সেরকমই আজকে এই কার্গিল বিচ মানে বকখালিতে এসে সানসেটটাও ঈশ্বর বোধহয় আমার জন্যে অন্যরকম কিছুই লিখে রেখেছিল। সেই বারকালাতে আমার চশমা হারিয়ে যাওয়া আর আজকে এইখানে এসে টোটোর ব্যাটারি চার্জ শেষ হয়ে যাওয়া, সব যেন কোথায় এক সূত্রে গাঁথা। বকখালিতে আমি আবারও আসবো। আমি এখনও বিলিভ করি এই কার্গিল সি বিচ থেকে যে সানসেট দেখা যায় তা ওয়ান অফ দ্য বেস্ট, অন্তত আমার মতে। আমি বিভিন্ন জায়গায় সানসেট দেখেছি আর এ ব্যাপারে আমি 100% এগ্রি করতে পারি যে কার্গিল বিচে যে সানসেট দেখা যায় তা যে কোনো জায়গা থেকে দৃশ্যত সানসেটের থেকে কোনো অংশে কম না। এখন আকাশটা এখনো কি সুন্দর হয়ে রয়েছে, যেন কেউ আবির খেলেছে আকাশে। আবারও আসবো একদম। ক্লান্তি আর হতাশ মনকে চাঙ্গা করার একমাত্র উপায় এই এক কাপ চা। চাই না এই হতাশা কবে যাবে। আমাকে হয়তো আবার বকখালি আসতে হবে খুব শিগগিরই। চা পান করার পর আমার এখনো কার্গিল বিচ থেকে যেতে ইচ্ছা করছে না। 6:30 প্রায় বাজে, কিন্তু যেতে হবে। একটু হোটেলে যাই, একটু ফ্রেশ হই, করে সোজা বিচ মার্কেটে। বকখালি বিচ মার্কেট আমার দারুণ লাগে, কারণ হচ্ছে ওই সিস্টেমেটিক যে মার্কেটটা বসে সেটাও দেখাবো আপনাদের সঙ্গে। আর যাওয়ার আগে যে টোটো দাদা আমাকে সুন্দরভাবে ঘুরিয়েছে, একটুখানির জন্য এইটা মিস করে গেলাম, কিন্তু তাতে ওনাকে আমি দোষ দিতে পারি না, এটা হতেই পারে যে কোনো মানুষের সঙ্গে। যাই হোক, তো দাদা আমার সঙ্গে এসে, দাদার নামটা একটু বলে দেন। আচ্ছা, দাদার ফোন নাম্বারটা বলেন। 99434136 আচ্ছা, আরেকবার বলেন। 9933431362। আচ্ছা, আমি স্ক্রিনে দিয়ে দেবো। যা রেট বা কিছু দাদার কাছ থেকে জেনে নেবেন। আমার কাছ থেকে দাদা যেটা নিয়েছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। কার্গিল ব্রিজ থেকে সোজা হোটেলে, তারপর সান্ধ্য বিচ মার্কেট দেখতে আমি বকখালি বিচে। খুব আলোকিত না হলেও সান্ধ্যকালীন এই বকখালি সি বিচ বেশ আনন্দ দেয় মানুষের মনকে। বলে রাখা ভালো, এই বিচ মার্কেটের দোকানগুলি মূলত বেশিরভাগ সন্ধ্যাকালেই খোলা হয়। আমি এখন দাঁড়িয়ে আছি যে বকখালি যে বিচ মার্কেট আছে সেখানে। আশেপাশে প্রচুর দোকান কেনাকাটা করার জন্য। অবশ্যই দীঘার সঙ্গে তুলনা করলে হবে না বা পুরীর সঙ্গে তুলনা করলে হবে না, সেই রেসপেক্টে অনেক কম। আসার আগে একটা মাছের দোকানে দাঁড়িয়েছিলাম, হরেক রকম মাছ দেখে আমি অবাক। আর বিশেষ করে ওখানে বাগদা চিংড়িগুলো সাইজ জাস্ট মানে ওয়াও, মানে দেখে আমি অবাক হচ্ছিলাম। জিজ্ঞেস করলাম কত করে কিলো, বললো 1200 টাকা কিলো বাগদা চিংড়িগুলো। সাইজগুলো দারুণ, আর এক একটা চিংড়ির ওজন বলছিল ওই প্রায় 150 থেকে 200 গ্রামের বাগদা চিংড়িগুলো। বাপরে, আরও অনেক মাছ ছিল, লইট্টে ছিল, ভেটকিরা জ্যান্ত ছিল, ট্যাংরা ছিল, আরও অনেক কিছু ছিল।
বিচে চলে এসেছি, সমুদ্র তো এখন অনেকটাই দূরে। যেটা বলার, দোকান অনেক কম লাগছে, অনেক কম। আজকে উইকডেজ, বৃহস্পতিবার, সেই জন্য হয়তো অনেক কম। মাছ ভাজার গন্ধ ভেসে উঠছে। যে কোনো বিচে গেলে যেখানে বাঙালিদের আনাগোনা বেশি, সেখানে এই মাছ ভাজার গন্ধ তো পাওয়া যাবেই যাবে। আর একটা জিনিস আপনাদের সঙ্গে তুলে ধরি, এর আগেও আমি বলেছি বা লাইভ করে বলেছিলাম ইনস্টাগ্রামে, সেটা হচ্ছে বকখালি বিচে দারুণ একটা জিনিস আছে বা সিস্টেম আছে। সেটা হচ্ছে এই সমুদ্রের দিক থেকে যে চেয়ারগুলো পাতা আছে, ওখানে মানুষজন বসতে পারে। তারপর দেখুন প্যারালালি এইগুলো সব আইসক্রিমের দোকান, পরপর দেখুন আইসক্রিমের দোকান, আমুল আইসক্রিমের দোকান। আচ্ছা, এর পরাপরি সব হচ্ছে পাপড়ি চাটের দোকান। এটা আমি আগেও বলেছিলাম, প্রায় আজ থেকে 1 বছর আগে বা তারও আগে। আচ্ছা, তারপর হচ্ছে দেখুন সব ফুচকার দোকান, এই দেখুন ফুচকার দোকান। আর তারও পরে হচ্ছে ভুট্টার দোকান, এই দেখুন ভুট্টা, পরপর দোকান অনেক কম। আর তারপরে হচ্ছে মাছ ভাজার দোকান, দেখুন এই যে মাছ ভাজার দোকান, ব্যাপক। এগুলো নতুন হয়েছে, পিৎজা, বার্গার ইত্যাদি, মোমো, এটা নতুন হয়েছে। যাই হোক, আমি এখানে একটা কিছু খাবো, আর সেটা হচ্ছে পাপড়ি চাট। পাপড়ি চাট বরাবরই আমার খুব প্রিয়, এটা খেয়ে দেখি কোথায় খাওয়া যায়। আমি বকখালি এসে আগেরবার যেখানে পাপড়ি চাট খেয়েছিলাম, এবার সেখানেও খেলাম। দাম নিল 50 টাকা। আমি এখানে পাপড়ি চাটটা খেলাম, আমার মোটামুটি লাগলো। আগের বছর এই দাদার কাছেই খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিলো, কিন্তু পাপড়ির কোয়ালিটির আমার অতটা ভালো লাগলো না। সেখানে দেখি মাছ ভাজা হচ্ছে, কি মাছ আছে দেখি তো। মাছের প্রতি আমার একটা আলাদা দুর্বলতা আছে। বাবা, এটা কি মাছ গো? লইট্টে নাকি? কত করে গো? 20 টাকা পিস, 30 টাকা পিস। পিস হিসেবে বিক্রি হয়? আচ্ছা, এখানে অনেক মাছ আছে। আমি লইট্টে মাছ ভাজা আছে, এটা 20 টাকার, এটা 30 টাকা। আমি 20 টাকারটাই খাই। আর এই ভেটকিটা কত দাম বললে গো? 200 টাকা। আর এটা হচ্ছে 350 টাকা। 350, 500। ওরে বাপরে। আর এই চিংড়ি কত করে? চিংড়ি, এই বড় চিংড়ি বা ছোট চিংড়ি? চিংড়ির 100 টাকা প্লেট বলে, তাই না? আর বড় চিংড়ি ওটা 180 টাকা পিস। 180 টাকা পিস। প্লেটটা নিলে একটু কম আসবে। আবার কাঁকড়া আছে, কাঁকড়ার কি ঝাল করে দেবে নাকি? কাঁকড়া মশলা কষা হয়। মশলা কষা কত করে কাঁকড়া? 100 টাকা দাম। 100 টাকা ক পিস? এক পিসে? ওই প্লেটে যা আছে। ও আচ্ছা, এই প্লেটে পুরোটা 100 টাকা। আচ্ছা, বেশি কিছু খেতে পারবো না, তার কারণ আমি পরে বলছি। কেন আমি একটা জায়গায় অর্ডার দিয়েছি খাবার। আমি লইট্টে মাছে একটা ফ্রাই খাই। লইট্টে মাছ অনেকদিন আগে খেয়েছি, দেখা যাক কেমন হয়। এই হচ্ছে লইট্টে মাছ ফ্রাই, আর তার সঙ্গে দিয়েছে পেঁয়াজ। এখানে একটা অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছি আমি, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। আর দিয়েছে একটা সস, কাসুন্দি দিয়েছে। মাছটা দারুণ, তেলটা খুব একটা খারাপ না, মানে যে মাঝে তেল চিটে গন্ধ থাকছে সেরকম না, বা পোড়া তেলের গন্ধ থাকছে সেরকম না। অনেকক্ষণ বিচে কাটানোর পর 9টা 20 বাজে। এখন আমি যাচ্ছি ডিনার করতে। আমি একটা জায়গায় বলে এসেছি, কোথায় ডিনার করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেদিন ডিনার করতে পৌঁছে গেছিলাম বালুতট ট্যুরিজম প্রপার্টিতে। যেটা আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে, আমি আছি বালুতটে। আমি যদিও বালুতটে থাকছিলাম, কিন্তু এখানে ডিনার করতে এসেছি বালুতটে। আমি আগে ডিনারের জন্য আমি বলে গেছিলাম যে আমি এই জিনিসগুলো খাবো। বিশেষ করে থালি সিস্টেম আমি বলেছিলাম যে এইগুলো, বললো রাত্রিবেলা ডিনারে থালি হবে না, আমাকে আলাকাটেই অর্ডার করতে হবে। তাই জন্য আমি দুটো জিনিস অর্ডার করছি, সেটা হচ্ছে চিকেন ভর্তা আর পরোটা অর্ডার করেছি। দেখা যাক কেমন হয়, সেটা আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করব যে কেমন হয় টেস্ট, বা আদৌ ওয়ার্দি অর নট ওয়ার্দি। বকখালিতে এসেও অন্য হোটেল থেকেও বালুতটে খাওয়া যায় একদম। এবং খাওয়ার আগে আপনাকে ডিনারের জন্য 8টার আগে এসে ওনাদের অর্ডার করে দিয়ে যেতে হবে। তার পরিবর্তে কিছু অ্যাডভান্স করতে হবে, বাদবাকি টাকা আপনি পে করতে পারবেন। আপনাকে ক্যাশ, ফোনপে, গুগল পে অথবা কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন। ডিনারে নিয়েছিলাম চিকেন ভর্তা আর লাচ্চা পরোটা। আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করে আমি খাওয়া দাওয়া করলাম। যেটা আমার বলার সেটা হচ্ছে, চিকেন ভর্তাটা খুব ভালো, পরোটাটাও দারুণ, লাচ্ছা পরোটা দিয়েছে। পোর্শন সাইজ সম্বন্ধে যদি বলা যায়, চিকেন ভর্তাটা যেটা পোর্শন দিয়েছে, একজনের থেকে বেশি, দুজন হলে একটু কম।
লাচ্ছা পরোটার সময় যদি বলতে হয়, দুটো আমার অর্ডার করাই উচিত হয়নি, একটা আমার জন্য তো এনাফ ছিল। পরের অনেকটা আমি জোর করে খেয়েছি, লাস্টে একটুখানি পারিনি। খাবার নষ্ট করায় আমার মধ্যে অপরাধ বোধ জাগছে, কিন্তু কিছু করার নেই, পারছিলাম না জাস্ট। আর এটাই, কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটি দারুণ। বিশেষ করে চিকেন ভর্তাটা খুব লেস অয়েলি, খুব একটা মশলাদার না, ওই জন্য খেতে কোনো অসুবিধা হয়নি। আমি পুরোটাই খেয়ে নিয়েছি, মানে একজনতেই বেঁচে থাকা সত্ত্বেও আমি খেয়ে নিয়েছি। চিকেনটা ওয়েল কুড, বেশ ভালো টেস্টি। আর লাচ্ছা পরোটাটা বেশ ভালো। লাচ্ছা পরোটা অর্ডার করার আগে একবার ওদের সঙ্গে কথা বলেন, কিন্তু বেশ বড়, বেশ বড় কিন্তু লাচ্ছা পরোটাটা। যাই হোক, আমার বিল হয়েছে 353 টাকা মতন। আর আমি মোটের পক্ষে বেশ খুশি এখানকার খাওয়া দাওয়ার কোয়ালিটি সম্বন্ধে। যদি আপনারা কোনোদিন এখানে আসেন বালুতটে, এখানে থাকেন বা না থাকেন, এখানে খাওয়া দাওয়া বেশ ভালো, এক্সপেন্সিভ হলেও কিন্তু কোয়ালিটি বেশ ভালো। লাঞ্চ আর ডিনারের ক্ষেত্রে ওনারা যেটা বললেন সেটা হচ্ছে লাঞ্চের টাইম হচ্ছে 1টা থেকে 4টে পর্যন্ত, আর ডিনারটা হচ্ছে 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। যদি আপনাদের লাঞ্চ বা ডিনার কিছু অর্ডার করতে হয়, ওই 1-2 ঘন্টা আগে ওনাদের একটু বলে যেতে হবে। আর অবশ্যই যখন বলে যাবেন কিছু টাকা অবশ্যই ওনাদের অ্যাডভান্স করে যাবেন, বাদবাকি টাকা পরে পেমেন্ট করবেন। যাই হোক, আমি অনেক ইনফরমেশান দিলাম, এবার চলে যাবো সোজা হোটেলে একটা সুখনিদ্রা দেবো, তারপর যা কথা হবে কালকে সকালবেলা। তো আজকের মতন গুড নাইট, গুড মর্নিং। আজ হচ্ছে 6 তারিখ জুন মাসের 2025। আমি এখন দাঁড়িয়ে আছি বকখালি সি বিচে। আজকে বাড়ি চলে যাব। আর এই যে আই লাভ বকখালি, এটা আগে খারাপ হয়ে গেছিলো, ভেঙেছিল, সেটা আবার ঠিক করে দিয়েছে। গরম প্রচণ্ড, প্রায় দেখাচ্ছে এখনই সকাল 7:30টায় 28-29 ডিগ্রি সেন্টিগ্রেড মতন। আগের দিনে আমি এক্সপিরিয়েন্স ছিল, আমি রূপসী বাংলা একটা হোটেলে রয়েছি, আর সেখান থেকে কিছু কিছু জায়গায় ঘুরেছি যেগুলো আমার আগেও ঘোরা। তবুও মোটামুটি একটা আন্দাজ করে নিতে পারেন যে এটা একটা ট্যুর প্ল্যান বা আমার একটা ব্লগ। দুটো জায়গায় আমি যাইনি, সেটা হচ্ছে একটা বেনফিশ আর একটা হচ্ছে ফ্রেজারগঞ্জ। ওইগুলো আমার ঘোরা। বেনফিশে যাইনি, তার কারণটা হচ্ছে এখন নৌকাগুলো বা ট্রলারগুলো ওখানে দাঁড়িয়ে রয়েছে, বলছে আর 9 দিন বাকি, এইগুলো এবার সমুদ্রের দিকে যাবে মাছ আনতে। তখন এই যখন ট্রলার যাতায়াত করে তখন বেশ ভালো লাগে ওই জায়গাটা। আর ফ্রেজারগঞ্জ তো আগেও আমি ঘুরেছি, কোনো অসুবিধা নেই, দুর্দান্ত জায়গা। কিন্তু সমুদ্র যখন বিকেল হয়ে গেছিলো তখন আমি ভেবেছিলাম ফ্রেজারগঞ্জে যাব, কিন্তু যাওয়ার হয়নি। এই আমি এখন আছি হচ্ছে, আবার বলছি, বকখালি সি বিচে। আর এখান থেকে একটা বনবিবির মন্দির আছে ওই পাশে, ওটা অনেকদিন যাওয়া হয়নি। আমি যখন 2022 সালে গেছিলাম তখন ওটা তৈরি হচ্ছিল, তো একবার যাই ওখানটা গিয়ে দেখি। চলুন আপনাদেরও একবার দেখাই, আর ওই হাঁটার পথটা একটা একবার দেখাই। বিচের ওপরে রাত্রিবেলা যে দোকানগুলো থাকে, বা এই ছোট ছোট যে দোকানগুলো আছে, এগুলো এখন সবই বন্ধ। শুধু এই দাদার একটা দোকান ছিল, সেখানে আমি সকালবেলা এখনো চা পান করিনি, তাই জন্য চা পান করার জন্য একটু বসেছি, করে একটু মন্দিরের দিকে যাব। ছাওয়ায় বসে থাকলে কিন্তু অতটা গরম লাগছে না, কিন্তু রোদ্দুরে হাঁটলে বেশ গরম লাগছে। আর বকখালির কিন্তু এই একটা ব্যাপার যে এই যে দোকানগুলো, এগুলো শুধু একমাত্র সন্ধেবেলাই খোলে, সারাদিন কিন্তু বন্ধই থাকে। শীতকালে হয়তো 2-1টা বেশি খুলতে পারে সকালবেলার দিকে, কিন্তু জেনারেলি বেশিরভাগ বন্ধই থাকে। আমি চাইলে আগে যে দোকানগুলো আছে সেখান থেকে আমি চা খেতেই পারতাম, কিন্তু এখানে বসে চা খাওয়ার মজাই আলাদা। চা 10 টাকা, ভালো করেছে চাটা। চা পান হলো, এবার যাই বনবিবির মন্দিরের দিকে। পুরো সাদা বালি, দেখুন, দারুণ। আর বকখালি আসলে যেটা পাবেন, এইখানে একটা ব্যাকওয়াটার্সের জল এখানে চলে আসে, এটা পেরিয়ে কিন্তু সমুদ্রে যেতে হবে। প্রায় মেন বিচ থেকে আপনাকে ওই 300 মিটার মতন হাঁটতে হবে, 300 থেকে 400 মিটার হেঁটে এরকম একটা জায়গা পড়বে। এই সাইনবোর্ড দেওয়া আছে, চলুন, রাস্তা মতন করা থাকে, দুদিকে ঝাউবন আর হচ্ছে ম্যানগ্রোভ, ক্যাকটাস। এখানে রাধাকৃষ্ণের একটা মূর্তি আছে, মন্দির যদিও বন্ধ এখন, কিন্তু উপরে এখনো ঢালাই করেনি, টিন দেওয়াই আছে, ডবল শেড দেওয়া আছে। আর এই মন্দির
তালা দেওয়া, এখান থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর, ভালো করেছে গেটটা, যাতে মন্দির বদ্ধ থাকলেও দেবীর দর্শন অন্যান্য পুণ্যার্থীরা করতে পারে। মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে 12টা, কিন্তু পুরোহিত মশাই এখনও আসেননি, তাই মন্দির 8টা বেজে গেলেও এখনও খোলেনি। আর বিকেলবেলা হচ্ছে 4টে থেকে 5টা, সন্ধ্যাবেলা এখানে কেউ থাকে না। আর এখানকার প্রধান উৎসব দুর্গাপুজো হয়, 4 দিন ধরে দুর্গাপুজো হয়। চলুন আমি চলে যাই। বেশ ভালো লাগলো, মানে এই জায়গাটা বেশ ভালো, বিশেষ করে এত গরমের মধ্যে দিয়ে এখানে আসার পর একে তো ভগবানের দর্শন, আর তারপরে এখানে কিছুটা শীতলতার ছোঁয়াও পাবেন। আর এখানে দারুণ দারুণ সব ছবি তুলতে পারবেন। দেখুন, ছবি তোলার জায়গাও খুব সুন্দর, এখানে ঝাউবনে ভর্তি। আমি এখানে আমার চিড়িয়ার দ্বারা কিছু শর্ট নিচ্ছিলাম, তখন দেখি পুরোহিত মশাই আসছে। তো চলুন একটু মন্দিরে ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। ওখানে যে দেবদেবীর মূর্তি আছে সবাইকে তো আমি চিনি না, চলুন একটু কথা বলে নেওয়া যাক। বনদেবী, হ্যাঁ প্রথমে দেখুন নারায়ণ, হ্যাঁ নারায়ণ শিলামূর্তি এখানে আছে, ওখানে নারায়ণ আছে। হ্যাঁ হ্যাঁ তারপরে মা বনদেবী, হ্যাঁ, দক্ষিণা কালী মা, বিশালক্ষী মা, শীতলা মা, গঙ্গা মা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই মন্দির কত বছর পুরনো? ও 70-75 বছর। আচ্ছা, ভিডিওটা শেষ করার আগে একটা ছোট্ট ইনফরমেশান দিই, সেটা হলো যারা দিনে দিনে বকখালি ঘুরতে আসছেন তাদের জন্য ওই যে নিচে দোকানগুলো দেখতে পাচ্ছেন, আইসক্রিমের দোকান ইত্যাদি দোকানগুলো, ওইখানে কিন্তু জামা কাপড় রেখে বা জিনিসপত্র রেখে আপনি সমুদ্রে স্নান করে আবার সেই জামা কাপড় ওখানে বদলে এখানে বিভিন্ন খাবার দোকান আছে, লাঞ্চ করে বাড়ি চলে যেতে পারেন। আর এই যে যেখান দিয়ে আমরা আসলাম বকখালি, ওইদিকে কিন্তু ওয়াশরুম আছে, মানে ওয়াশরুমেও আপনারা সমুদ্রের জলে স্নান করার পর একটু মিঠা জলে চান করতে হয়, তো সেখানেও সেই ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন। যাই হোক, আশা করছি সব কিছু ইনফরমেশান দিতে পেরেছি। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার ইন্সপিরেশান। এই বলে ভিডিওটা শেষ করলাম। বাই।